Assalamu alaikum. How are you, my dear student? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today's class, your 9 and 10 accounting class. আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাসের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। নগদান বই তোমাদের আরেকটি আজকে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের বই খাতা কলম পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে তোমরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করেছো এবং অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অষ্টম অধ্যায় নগদান বই, ক্যাশ বই। তোমরা তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 104 পৃষ্ঠায় দেখো। আমরা নগদান বই নিয়ে আলোচনা করব। ক্যাশ বুক, যেটাকে বলা হয় ইংলিশে ক্যাশ বুক। নগদান বইয়ের আমরা সংখ্যাটা শিখব প্রথমেই। তাহলে সংখ্যাটা হচ্ছে এইভাবে, আমি একটু লিখে রাখিছি এখানে। নগদ প্রাপ্তি ও প্রধান লেনদেন সমূহকে একত্রিত করে যে বই তৈরি করা হয় তাকে কি বলা হয়? নগদান বই। এখানে আমরা নগদান বইয়ের মধ্যে নগদ প্রাপ্তি এবং প্রধান লেনদেন সমূহ লিপিবদ্ধ করব। তাহলে নগদ প্রাপ্তি ও প্রধান লেনদেন সমূহ লিপিবদ্ধ একত্রিত করে আমরা যে বই বা যে বিবরণী তৈরি করি তাকে বলা হয় কি? নগদান বই বা ক্যাশ বই বলা হয়। ক্লিয়ার? এরপরে এই নগদান বই বা ক্যাশ বই আমরা প্রকারভেদটা দেখব শুরুতে। তাহলে প্রকারভেদ যদি বলতে যাই, নগদান বইকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 গড়া নগদান বই, 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই। এরপরে 4 নম্বরে আছে বহু গড়া বা খুচরা নগদান বই। 1 গড়া নগদান বই আমরা শুধুমাত্র নগদ লেনদেন এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে আলোচনা করব। তবে এখানে ব্যাংক সংক্রান্ত পরিশোধের ক্ষেত্রে যেটা থাকবে, চেক বা ব্যাংকের ক্ষেত্রে পরিশোধ বোঝালে তাহলে আমরা এটা 1 গড়া নগদান বইয়ের উভয় দিকে লিপিবদ্ধ করব। যেহেতু 1 গড়া নগদান বইয়ের আমাদের ছক থাকবে, টাকার কলাম থাকবে একটি করে, ডেবিট দিকে একটি, ক্রেডিট দিকে একটি। এরপরে আছে 2 গড়া নগদান বই। 2 গড়া নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে আমরা আলোচনা করব। নগদ টাকা এবং ব্যাংক টাকা নিয়ে টাকা প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে। এগুলো আমরা লিপিবদ্ধ করব 2 গড়া নগদান বইতে। এরপর আছে 3 গড়া নগদান বই। এখানে 3 গড়া নগদান বইয়ে তোমার নগদ ব্যাংক এবং বাট্টা সংক্রান্ত আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করব। তবে বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ ক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে এখানে কোন ধরনের বাট্টাটা লিপিবদ্ধ হবে। এখানে আসবে শুধুমাত্র নগদ বাট্টা। যেহেতু আমরা ক্যাশ বুক করতেছি, নগদান বই করতেছি, আমরা জানি বাট্টা হচ্ছে প্রাথমিকভাবে 2 প্রকার। একটা হচ্ছে কি নগদ বাট্টা, আরেকটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা যেটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকে ওইটাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টাও আবার 2 প্রকার। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ক্রয় বাট্টা, আরেকটা হচ্ছে বিক্রয় বাট্টা। এগুলো কিন্তু ক্রয় বিক্রয় থেকে বিক্রি করা হয়, এগুলো কিন্তু কারবারি বাট্টা, তাই নগদান বইয়ে বা ক্যাশ বইয়ে আসবে না। এরপরে আছে তোমার নগদ বাট্টা কোনটা? দেনাদার এবং পাওনাদার থেকে টাকা আদায় এবং পরিশোধের ক্ষেত্রে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় অথবা যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় নগদ বাট্টা। কারবারি বাট্টার মতোই নগদ বাট্টাও 2 প্রকার। একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টাটা কি? এখানে মনে করো তুমি রহিম নামে একজনের কাছ থেকে 10,000 টাকা পাচ্ছ। তাহলে ও পরিশোধের ক্ষেত্রে তোমাকে দিল 9,500 টাকা, তার সাথে তোমার পূর্ণ নিষ্পত্তি হয়ে গেল, মানে তুমি টাকাটা আর নিবে না। তাহলে 10,000 টাকা পাচ্ছ তুমি, 9,500 টাকা যদি নিয়ে থাকো, তাহলে 10,000 টাকার মধ্যেই 9,500 টাকা যদি নিয়ে থাকো, তাহলে তুমি তার থেকে নিচ্ছ না কত টাকা? এই 500 টাকা। এই 500 টাকাটার নামই হচ্ছে কি? প্রদত্ত বাট্টা। এটা তুমি ছাড় দিয়েছ। তাহলে দেনাদারের টাকা আদায়ের সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয়, দেনাদারের টাকা আদায়ের সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। ক্লিয়ার? এরপর আরেকটা আছে কি? প্রাপ্ত বাট্টা। যেমন মনে করো পাওনাদার, এইরকম পাওনাদার আছে তোমার, করিম নামে একজন পাওনাদার আছে তোমার কাছ থেকে 20,000 টাকা পাচ্ছে। ও বলছে কি তোমার কাছে যা আছে তাও দাও ভাই, আমার নিকট আছে 19,500 টাকা। ও বললো কি পূর্ণ নিষ্পত্তি হয়ে গেল আর তোমার কাছে টাকা চাইবো না আমি। তাহলে 500 টাকা সে নিল না আমার থেকে বা কম নিল। এই 500 টাকাটা যে আমার থেকে সে কম নিল, এটা সে আমাকে ছাড় দিয়েছে, করিমে আমাকে ছাড় দিয়েছে 500 টাকা। তাহলে পাওনাদারকে টাকা পরিশোধের ক্ষেত্রে যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় কি? প্রাপ্ত বাট্টা।
তাহলে আমরা বার্তাটা বুঝে গেলাম। তাহলে এই প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা এই দুইটাই কিন্তু আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। ক্রয় বার্তা বিক্রয় বার্তা কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করব না। এরপরে আছে তোমার 3 গড়া নগদান বই গেল। এরপরে আছে খুচরা বা বহু গড়া নগদান বই। খুচরা বা বহু গড়া নগদান বই আমরা এটা তোমাদের নবম দশম শ্রেণীর মধ্যে নেই। এটা তোমরা যখন একাদশ শ্রেণীতে যাবে তখন এই বিষয়ে ডিটেলস রয়েছে এবং এই বিষয়ে তোমরা আরও বেশি পাবে, যেহেতু এখানে খুচরা বা বহু গড়া নগদান বইয়ের মধ্যে ছকগুলো অনেক ধরনের হবে। আমরা 3 গড়া, 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া নিয়ে আলোচনা করব। শুরুতে লিখেছি আমাদেরকে জানতে হবে নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না, কোন কোন লেনদেন বা কোন কোন হিসাব নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না। একটু আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করব। দেখো, যেসব লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না এগুলো কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না। প্রথমে আছে কি দাঁড়ে বা বাকিতে ক্রয় বিক্রয়। আমরা করতেছি নগদান বই বা ক্যাশবুক করতেছি। ক্যাশবুক মানে নগদ প্রাপ্তি এবং প্রদান বলেছি, তাহলে শুধুমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদান, তাহলে এখানে দাঁড়ে বা বাকিতে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ হবে না। এরপর আছে কি অলিখিত ক্রয় বিক্রয়। অলিখিত ক্রয় বিক্রয় লিপিবদ্ধ হবে না এটা, যেহেতু এটাও নগদে নয়। কারবারি বা ব্যবসায়িক বার্তা, যেটা বলেছিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, কারবারি বা ব্যবসায়িক বার্তা যেটাকে ক্রয় বার্তা বিক্রয় বার্তা বলা হয়, এটা ক্রয় থেকে বিক্রয় থেকে বিয়োগ করা হয়, সেজন্য এটা নগদে নয় বিধায় এখানে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা লিপিবদ্ধ হবে না, অন্তর্ভুক্ত হবে না। এরপর আছে বিলে বা কার্ডে পণ্য ক্রয় বিক্রয়। বিলের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে এটা আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করব না। এরপরে আছে কি পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য উত্তোলন, পণ্য চুরি বা নষ্ট। পণ্য উত্তোলন করলে এটা ক্রয় কমে যায়, এটা কিন্তু নগদে হয় না, তাহলে এটা লিপিবদ্ধ হবে না। বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটাও কিন্তু নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। কোনো পণ্য বিনষ্ট বা যদি নষ্ট হয়ে যাও এটাও কিন্তু নগদে নয়, পণ্য কমে যায় বিদায় নগদান বইয়ে লিপিবদ্ধ করব না। এরপরে কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, তিনটাই কিন্তু একই কথা। আমরা তিনভাবে লিখতে পারি, কুঋণ বা অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা। এটা কিন্তু দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না বলে যে টাকাটার সম্ভাবনা করা হয় ওটা হচ্ছে কি অনাদায়ী দেনা, কুঋণ বা অনাদায়ী পাওনা। এটাও কিন্তু নগদে হচ্ছে না বিধায় এটা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। এরপর আছে কি স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন। স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন, এটা আমরা স্থায়ী সম্পত্তিকে বিয়োগ করে আমরা কোথায় দেখাই, পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই, বিশদায় বিবরণীতে। সেজন্য এটা নগদে হয় না বিধায় এটা আমরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করব না। এরপরে রয়েছে তোমার অদৃশ্যমান সম্পত্তির অবলম্বন। অদৃশ্য যদি কোনো সম্পদ থাকে এটাও কিন্তু আমরা কি নগদান বইয়ে অন্তর্ভুক্ত করব না। এরপর আছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন, যেহেতু মনে করো বিলম্বিত বিজ্ঞাপন বলতে কি বুঝি, আমরা 2-3 বছরের জন্য, মনে করো 5 বছরের জন্য বিজ্ঞাপন দেওয়া হলো, তাহলে সংশ্লিষ্ট বছরটা বিয়োগ করা অবশিষ্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এটা আমরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করব না। এরপর 10 নম্বর রয়েছে বকেয়া বা অগ্রিম আয় ব্যয়। বকেয়া বা অগ্রিম কোনো আয় ব্যয় যদি থেকে থাকে এটা আমরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করব না। এরপর 11 নম্বর নতুন কুঋণ বা দেনাদারের বার্তা সঞ্চিতি বা প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এই ধরনের যদি কিছু থাকে তাহলে এগুলো আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করব না, যেহেতু এগুলো নগদ অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো নগদে সংগঠিত হচ্ছে না। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ নগদান বই করতে গেলে। তোমরা যেহেতু নগদান বই করবা এবং করতে গেলে তোমরা এই মনে করো দ্বারে বিক্রয় আছে, অলিখিত বিক্রয় আছে, এটা তুমি মনে করো ডেবিট বা ক্রেডিট দিকে বসিয়ে দিলে অঙ্কটা কিন্তু গুলমাল হয়ে যাবে, গরমিল হয়ে যাবে, মিলবে না। অথবা তোমাদেরকে বলবে কোন কোন লেনদেন নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নও বলতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমি তুলে নিয়ে এসেছি। তোমরা যখন পড়তে যাবে আগে শুরুতে এই বিষয়গুলো সম্পর্কে একটু তোমরা ডিটেলস পড়ে নিবে, কারণ হচ্ছে এই বিষয়গুলো না জানলে তোমাদের যখন তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বা অঙ্কগুলো করবে তখন তোমার প্রবলেম ফেস করবে। সেজন্য আমি সবাইকে বলবো তোমরা আগে থেকেই যেসব বিষয় বা যেসব লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না, আমি লিখেছি 11টা বিষয় এখানে, এগুলো ভালোভাবে পড়ে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে আমরা আলোচনা করব নগদান বইয়ের প্রকারভেদ। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো।
আমরা এরপরে যাব নগদান বইয়ের প্রকারভেদ। আমি বলেছিলাম তোমাদেরকে নগদান বই হচ্ছে 5 প্রকার। তাহলে নগদান বইয়ের প্রকারভেদ। তাহলে 1 নম্বরে আছে কি একগড়া নগদান বই, একগড়া নগদান। তাহলে আমি ছকটা এঁকে দেখাচ্ছি। ছোট করে কি যদি আমি জাস্ট নমুনা ছকটা এঁকে দেখাচ্ছি। আমরা মাঝখানে দুই ভাগে ভাগ করব। একটা পার্ট হচ্ছে ডেবিট আর একটা পার্ট হচ্ছে ক্রেডিট। বাম দিকে থাকবে ডেবিট, ডান দিকে থাকবে ক্রেডিট। তাহলে আমরা দেব তারিখ, প্রাপ্তি হবে এখানে লিখব আমরা রসিদ নং, প্রতিদিন পৃষ্ঠে ছোটো করে লিখবো, টাকার কলম একটি হবে। এরপর এদিকে লিখব তারিখ, এদিকে ক্রেডিট দিকে হবে প্রদান, রসিদ নং, সরি এদিকে হবে বাউচার নং, টাকা। তাই লিখব তারিখ, দিকে হবে প্রাপ্তি ডেবিট দিকে, টাকা আসলে আমরা ডেবিট দিকে লিখব। রসিদ নং আমি সংক্ষিপ্ত করে লিখতেছি, খতিয়ান 20টা, এখানে টাকা লিখলে হয়ে যাবে জাস্ট টাকা। সেম এদিকেও তারিখ, কেন হবে ক্রেডিট দিকে হবে প্রদান, যেগুলোর কারণে টাকা চলে গেছে ওগুলাই আমরা লিপিবদ্ধ করব। এরপর এখানে বাউচার নং, ডেবিট দিকে হয় রসিদ নং, ক্রেডিট দিকে হয় বাউচার নং, খতিয়ান 20টা টাকা। তাহলে একগড়া নগদান বই আমরা মোট কলাম পাইলাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। ডেবিট দিকে 5টি, ক্রেডিট দিকে 5টি। তাহলে একগড়া নগদান বইয়ে আমরা ডেবিট দিকে কি লিপিবদ্ধ করব? শুধুমাত্র প্রাপ্তিসমূহ লিপিবদ্ধ করব। শুধুমাত্র কি যেগুলোর কারণে নগদ টাকা এসেছে ওগুলাই আমরা একগড়া নগদান বইয়ে ডেবিট দিকে লিপিবদ্ধ করব। এবার একগড়া নগদান বইয়ে ক্রেডিট দিকে কোন হিসাবগুলো লিপিবদ্ধ করব? যেগুলোর কারণে আমাদের টাকা প্রদান হয়েছে বা চলে গেছে, এগুলো আমরা একগড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যদি এই ধরনের পাওয়া চেকের মাধ্যমে বেতন পরিশোধ, ভাড়া পরিশোধ, কোনো কিছু পরিশোধ বোঝালে একগড়া নগদান বইয়ের ক্ষেত্রে চেকের মাধ্যমে যদি বা ব্যাংকের মাধ্যমে যদি কোনো কিছু পরিশোধ বোঝায়, কোনো কিছু পরিশোধ বোঝালে তাহলে আমরা একগড়া নগদান বইয়ে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে লিখব। কেন লিখব? কারণ একগড়া নগদান বইয়ে শুধুমাত্র আমরা নগদ টাকার হিসাব করতেছি, ব্যাংক সংক্রান্ত কোনো আমাদের এখানে হিসাব নেই। সেজন্য চেকের মাধ্যমে যদি পরিশোধ বোঝায় আমরা ডেবিট দিকে ব্যাংক থেকে টাকাটা এনেছি মনে করব প্রথমেই। এরপরে ক্রেডিট দিকে ভাড়া যদি হয় ভাড়া, বেতন হলে বেতন, তোমার কমিশন হলে কমিশন প্রদান, যেটা বলুক না কেন ওইটা আমরা ক্রেডিট দিকেই ওই হিসাব দিয়ে লিখব। তাহলে ডেবিট দিকে কি লিখবো? ওইটা ডেবিট দিকে লিখবো আমরা ব্যাংক হিসাব দিয়ে ডেবিট দিকে লিখব। ক্রেডিট দিকে লিখব যে হিসাবটা বা যে হিসাবে আমরা পরিশোধ করতেছি, যে ব্যয়টা পরিশোধ করতেছি ওই ব্যয় হিসাব দিয়ে ক্রেডিট দিকেই লিপিবদ্ধ করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি লিখে দিচ্ছি, একগড়া নগদান বইয়ের একগড়া নগদান বইয়ে চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে চেক বা ব্যাংকের মাধ্যমে ব্যয় বা পরিশোধ বোঝালে তা উভয় দিকে
লিখতে হয়। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে ব্যাংকের কোনো কলাম নেই, সেজন্য ব্যাংক থেকে টাকাটা এনেছি বলে ব্যাংক হিসাব দিয়ে ডেবিট দিকে লিখবো, ক্রেডিট দিকে যে হিসেবে প্রদান বোঝাচ্ছে ওই হিসেবে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এরপরে আশা করি বুঝতে পেরেছি তোমরা এক ঘর নগদান বইয়ে বিশেষ কোনো আর নিয়ম নেই এখানে। এরপরে আমরা যাব দুই ঘর নগদান বইয়ে। দুই ঘর নগদান আমাদের ছকটা সেম হবে, তবে এখানে টাকার ঘরটা একটা একটা করে বৃদ্ধি পাবে। টাকার কলম হয়ে যাবে দুটি, আমি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, এখানে টাকার ঘর আরেকটা বাড়াতে পারি। তাহলে এখানে লিখে দেবো আমি দুই ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই। তাহলে এখানে আমাদের নগদ টাকা এবং ব্যাংক টাকা হয়ে যাবে। যেহেতু আমরা দুই ঘরা নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব। নগদ টাকা ব্যাংক টাকা। তাহলে এক ঘরা নগদান বই আমরা ডেবিট দিকে যদি প্রাপ্তি হয়, শুরুতে আমরা ডেবিট দিকে লিখব, যেগুলোর কারণে টাকা চলে এসেছে। ব্যাংকের মাধ্যমে আসলে ব্যাংকে লিখব, বা চেক পাওয়া গেলে ব্যাংকে লিখব। যদি নগদ প্রাপ্তি হয় নগদের কলমে লিখব। মাসের শুরুতে যদি আমাদের অঙ্কের শুরুতে যদি কোনো কিছু থাকে, প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যালেন্স বিডি দিয়ে যদি কোনো কিছু থাকে, নগদ হাতে জমা, নগদ তহবিল, ব্যাংক জমা এই ধরনের যদি থাকে, তাহলে আমরা নগদান বইয়ে ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে শুরুতে 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে, যদি ব্যাংক জমা বলে ব্যাংকের কলামে, নগদ জমা বলে বা হাতে জমা বলে বা নগদ তহবিল বলে, তাহলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট দিকে নগদের কলামে লিখব। আর যদি বলে ব্যাংক ওভারড্রাফট, ব্যালেন্স শুরুতে যদি থাকে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডিং, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডিং, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি বা ওডি এই ধরনের থাকে, তাহলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট দিকে লিখবো। এটার মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্তও থাকতে পারে। ব্যাংক ওডি মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমা নেই আমার অতিরিক্ত চলে এসেছে, এই জন্য আমরা এটা ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিখবো। যদি শুরুতে বলা থাকে এই ধরনের এই কথাগুলো থাকে, শুরুতে নগদান বইয়ের দুই ঘরা নগদান বইয়ের শুরুতে যদি বলা থাকে, তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট যদি থাকে, ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট দিকে লিখবো আমরা ব্যাংকের কলামে। কোন কলামে? ব্যাংকের কলামে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দুই ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই বিষয়টা খুবই ভালোভাবে অনুধাবন করার জন্য। দুই ঘরা নগদান বইয়ের বেলায়, দুই ঘরা এবং তিন ঘরা নগদান বইয়ের বেলায় লাগবে এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তোমরা হয়তো নাম শুনেছ বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা, এটাকে বলা ইংরেজিতে কন্ট্রা এন্ট্রি। এই জিনিসটা কি? কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা, বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। এটা কি? যখন তোমার চেকের মাধ্যমে এবং নগদ একই লেনদেনের মাধ্যমে, যদি নগদ এবং ব্যাংক একই লেনদেনে, যদি নগদ এবং ব্যাংক, নগদ এবং ব্যাংক হিসাব একই লেনদেনে যদি নগদ এবং ব্যাংক হিসাব যদি অন্তর্ভুক্ত হয়, তখন এটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তখন নগদান বইয়ের আমাদের উভয় দিকে লিখতে হবে। যেমন মনে করো ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো অফিসের জন্য, অফিসের জন্য যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তাহলে আমাদের ব্যাংকে টাকা কমে যাবে, কমে গেলে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিখবো। আবার যেহেতু অফিসে টাকাটা আসতেছে, তাহলে ডেবিট দিকে কোথায় লিখবো? আমরা নগদের কলামে লিখবো। নাম হবে বিপরীত, এই জন্য কদিন পৃষ্ঠের ঘরে আমরা সি লিখি, ইংলিশে সি বা বাংলায় কও লিখতে পারি। আমরা বাংলায় কি লিখতে পারি? ক লিখতে পারি। এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি,
প্রতিদিন বৃষ্টির ঘরে সি, এখানে যাবে ব্যাংকের কলাম। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। এরপর আছে মনে করো ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে জমা দিলে নগদ টাকা কমে যাবে। তাহলে ক্রেডিট দিকে আমরা কোথায় লিখবো? নগদের ঘর লিখবো। ক্রেডিট দিকে কোথায়? নগদের ঘর লিখবো। এরপরে আছে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, তাহলে ডেবিট দিকে ব্যাংকে টাকা আসতে যায়, তাহলে ডেবিট দিকে আমরা কোথায় লিখবো? ব্যাংকের ঘরে লিখবো। তাহলে উভয় দিকে লিখতে হচ্ছে একটা জাবেদার বলে। তাহলে যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে জাবেদাটা কি? আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। তাহলে একই জাবেদার মধ্যে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব আসতে যায়। ব্যাংক হিসাব এবং কি? ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট ক্রেডিট লেখার দরকার না, ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। তাহলে একই জাবেদার মধ্যে যদি ব্যাংক হিসাব একটা ডেবিট আর একটা ক্রেডিট, ডেবিট অথবা ক্রেডিট হয়, ডেবিট অথবা ক্রেডিট হলে যে কোনো একটা ডেবিট অথবা ক্রেডিট হলে, তাহলে আমরা এটাকে দুগড়া নগদান বই এবং তিনগড়া নগদান বইয়ের উভয় দিকে লিখতে হবে, বিপরীত হবে আর কি, বিপরীত হবে। যদি ব্যাংকে পাওয়া যায় তাহলে ব্যাংক ডেবিট দিকে নগদান হিসাব নামে ব্যাংকের কলামে, যেহেতু নামটা বিপরীত লিখতে হয়, যার কলামে তার নাম হয় না, নগদান হিসাব নামে ব্যাংকের ঘরে ব্যাংকে জমা দিলে, আর ক্রেডিট দিকে লিখবো ব্যাংক হিসাব নামে নগদের ঘরে, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে। এগুলোকে বলা হয় বিপরীত দাখিলা, মানে কন্ট্রা এন্ট্রি বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে, যেহেতু আমাদের দুইগড়া এবং তিনগড়া নগদান বেলায় কন্ট্রা এন্ট্রি লাগবে। আবার জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় বলে কোনটা কন্ট্রা এন্ট্রি এটা নির্ণয় করো, কতে বলে, বা বের করো কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো, বা কত টাকা কন্ট্রা এন্ট্রি হবে এটা বের করো, এটাই বলে থাকে আমাদের কি। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে যেহেতু ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোটাই কিন্তু সম্পত্তি হিসাব, একটি বৃদ্ধি পেলে আরেকটি কিন্তু হ্রাস পায়, একটা ডেবিট হলে অপরটি কী হয়ে যায়? ক্রেডিট করতে হয়। ক্রেডিট করে আমরা একই শ্রেণীর মধ্যে যেহেতু একই শ্রেণীর হিসাব, সেই জন্য এগুলো কন্ট্রা এন্ট্রি হিসাবে কী হবে? লিপিবদ্ধ হবে। তাহলে আমরা আজকে বললাম কি নগদান বই বা ক্যাশবুক কাকে বলে, প্রকারভেদ। এরপর বললাম কিছু নগদান বইয়ে যেসব লেনদেন নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না, এগুলো নিয়ে আমরা পড়লাম। এরপর আছে তিনগড়া নগদান বই। তিনগড়া নগদান বই কিন্তু দুই গড়ার মধ্যেই সেম, তবে এখানে আরেকটি টাকা গড় বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে বাট্টা টাকা। সেম বলে দিচ্ছি, তাহলে এখানে ব্যাংক টাকা, তাহলে ডেবিট দিকে যে বাট্টাটা হয় ওইটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ক্রেডিট দিকে হবে প্রাপ্ত বাট্টা। তাহলে এখানে লিখবো কি আমি তিনগড়া নগদান বই। তাহলে দেখো তিনগড়া নগদান বই এবং দুইগড়া নগদান বই তেমন কোনো ডিফারেন্স নেই, সেম লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব। তবে এখানে ওই যে বাট্টা গুণগুলো দেনাদার এবং পাওনাদারের ক্ষেত্রে টাকা আদায় এবং পরিশোধের ক্ষেত্রে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় অথবা ছাড় পাওয়া যায়, ওই বাট্টাগুলোই কিন্তু এখানে নগদ বাট্টাগুলো লিপিবদ্ধ করবো। ডেবিট দিকে হবে যদি আমাকে কোনো পাওনাদারের টাকা, কোনো দেনাদারের টাকা যদি পরিশোধের ক্ষেত্রে আমি ছাড় দিয়ে থাকি, এটাকে হচ্ছে প্রদত্ত বাট্টায় ডেবিট দিকে আমরা লিপিবদ্ধ করব। আর পাওনাদারকে টাকা পরিশোধের ক্ষেত্রে যে পরিমাণ আমি ছাড় দিয়ে থাকি, কোনো টাকা নিষ্পত্তির ক্ষেত্রে ছাড় দিয়ে থাকলে এটা আমি প্রাপ্ত বাট্টা হিসেবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের সাথে আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি তোমরা বাট্টাটা বুঝেছ। আমরা এখানে নগদ বাট্টাটাই লিপিবদ্ধ করব, কারবারি বাট্টা নয়, মনে রাখতে হবে এটা, এই বিষয়টা আমাদেরকে। কারবারি বাট্টা নয়, নগদ বাট্টা। নগদ বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। দেনাদার এবং পাওনাদারকে টাকা পরিশোধ এবং আদায়ের ক্ষেত্রে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় অথবা ছাড় পাওয়া যায়, এটাই হচ্ছে কি প্রদত্ত বাট্টা।
বা নগদ বার্তা বা প্রাপ্ত বার্তা। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমরা নগদ প্রাপ্তি জাবাদা। বিশেষ জাবাদার মধ্যে এখানে দুইটি জাবাদা চলে আসে, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবাদা, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আসে। আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবাদা। এই দুইটা জাবাদা কিন্তু আমাদেরকে এখানে নগদান বই বা ক্যাশবুকের চ্যাপ্টারের মধ্যে করতে বলে। নগদ প্রাপ্তি জাবাদা, আমি ডিফিনিশন বা সংজ্ঞাটা তোমাদেরকে বলতেছি, তোমরা খেয়াল করবে। নগদ প্রাপ্তি জাবাদা যে লেনদেনের ফলে কারবারে টাকা আগমন ঘটবে, চেক হোক, ব্যাংক হোক, নগদ হোক, মনে রাখবে, চেক হোক, ব্যাংক হোক, নগদ হোক, টাকা আগমন ঘটলেই, কোনো প্রতিষ্ঠানে টাকা আগমন ঘটলেই, টাকা পাওয়া গেলেই, তাহলে যে জাবাদা প্রস্তুত করতে হবে প্রাপ্তির জন্য, সম্পূর্ণ বা মোট প্রাপ্তির জন্য আমরা যে জাবাদা তৈরি করব তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবাদা। নগদ প্রাপ্তি জাবাদা। তাহলে কি বলেছি, যে জাবাদায় সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়, প্রাপ্তি, নগদ প্রাপ্তি হোক, চেক হোক, ব্যাংক হোক, লিপিবদ্ধ করব আমরা, তাকে কি বলবো, নগদ প্রাপ্তি জাবাদা বলবো। তাহলে যে লেনদেনের ফলে কারবারে প্রতিষ্ঠানে টাকা আগমন ঘটবে, নগদ হোক, ব্যাংক হোক, চেক হোক, তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবাদা। নগদ প্রাপ্তি জাবাদার আমি ছকটা করাচ্ছি, নগদ প্রাপ্তি জাবাদা। নগদ প্রাপ্তি জাবাদার ছকটা দেখো তোমরা। তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, এখানে টাকার কলম হবে 5টি, পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট, এক, 2, 3, 4, 5। তারিখ, ক্রেডিট হিসাব খাত হবে এখানে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, তাহলে নগদ প্রাপ্তি, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অন্যান্য হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখো নগদ প্রাপ্তি জাবাদা যেগুলোর কারণে টাকা আগমন ঘটবে, তাহলে আমরা লিখব কি, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান হিসাব ডেবিট। যদি যেহেতু নগদ টাকা পাওয়া যাবে আমরা নগদান হিসাবকে ডেবিট করব, প্রদত্ত বার্তা যেহেতু নগদ প্রাপ্তির ক্ষেত্রে
দেনাদারকে কিছু টাকা ছাড় দিতে হতে পারে, এটা হচ্ছে প্রদত্ত বার্তায় আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আর এরপরে যাবেন, যেহেতু দেনাদার থেকে যদি আমরা পেয়ে থাকি দেনাদার কমে যাবে, দেনাদার হিসেব ক্রেডিট হবে। যেমন পণ্য বিক্রয় করলে টাকা আগমন করবে, নগদান হিসেব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেজন্য আমরা বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করব পণ্য বিক্রয় করলে। যদি বিক্রয় এবং দেনাদারের সাথে এখানে কোনো হিসাব যদি ক্রেডিট দিকে মিল না থাকে তাহলে আমরা অন্যান্য হিসাবে ওই হিসাবকে কী করব, ক্রেডিট করব। এরপর আছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদার ছকটাও কিন্তু সেম, তেমন ডিফারেন্স নেই, একটু ডিফারেন্স আছে। তারিখের পর একটা চেক নম্বর আসবে। এখানে ক্রেডিট হিসাব কাজ ছিল, এখানে হবে ডেবিট হিসাব কাজ। টাকার কলমে 3টা হবে, সূত্র 1, তাহলে এখানে হবে তারিখ, চেক নং, ডেবিট হিসাব কাজ, সূত্র, তাহলে নগদ প্রদান জাবেদা নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলোর কারণে টাকা চলে গেছে, ব্যাংক হোক, চেক হোক, নগদ হোক, যদি টাকা চলে যায়, পরিশোধ হয়, প্রদান হয়, তাহলে আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। তাহলে নগদ প্রদান জাবেদার ছকটা দেখো, তারিখ, এখানে একটা চেক নাম্বার আসবে অতিরিক্ত, ডেবিট হিসাব কাজ, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা অন্যান্য হিসাবে কোনটা লিখবো, যেহেতু এখানে অন্যান্য হিসাব আমরা ডেবিট লিখেছি, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব ছাড়া যদি কোনো নতুন হিসাব আসে ডেবিট দিকে তাহলে আমরা অন্যান্য হিসেবে লিপিবদ্ধ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সময় সংকীর্ণতার কারণে ক্লাস শেষ করতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।